হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা কিন্তু আমি লিখে দিয়েছি এবং এই টপিকটা নিয়ে আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। সেখানে সেন্টেন্সের যে আমরা দুটো ব্রড ওয়েতে ক্লাসিফিকেশন করতে পারি, সেই ক্লাসিফিকেশনের ফার্স্ট ওয়ান অর্থাৎ অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশন, এই পার্টে যে সেন্টেন্সগুলো আমরা পাই সেই সেন্টেন্স নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। যারা এর আগের ভিডিও দেখেননি তাদেরকে অনুরোধ করব আগের ভিডিও দেখে নেবেন। আমার চ্যানেলের হোম পেজে আপনারা সহজেই পেয়ে যাবেন। আশা করছি তারপরেও যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখলে আমি নিশ্চয়ই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তো শুরু করার আগে যেটা বলবো যে এই ভিডিওটা কিন্তু সবার জন্য কি গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা যারা স্কুলে পড়ো তাদের ক্ষেত্রে যেমন প্রয়োজন আছে, আবার আপনারা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও কিন্তু এই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভিডিওটা। কেন বলছি? কারণ যে কোনো চাকরির পরীক্ষাতে ইংলিশ সেকশানে এই টপিকটা আমাদের কিন্তু জানার প্রয়োজন আছে, জানলে আমাদের সুবিধা হয় ইংলিশ সেকশানে কোশ্চেনগুলো ওয়ার্কআউট করতে আসার। ওকে, তাহলে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশনের যে সেন্টেন্স আমরা পাই, যে সেন্টেন্সগুলো আমরা পাচ্ছি সেই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন অর স্ট্রাকচার। এক্ষেত্রে একটু কথা বলে রাখি, আমাকে কিছু কমেন্টসে আমি যেটা পেলাম খুবই ভালো লেগেছে। কিছু শ্রোতা যারা আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন বা আগের ভিডিওটি দেখেছেন বা আমার চ্যানেলকে ফলো করেন, অনেকেই লিখেছেন যে কারেকশনের উপরে সেন্টেন্স কনস্ট্রাকশন হোক বা এই ধরনের কোনো ভিডিও আনলে সুবিধা হয়। আমি সেই ধরনের ভিডিও তো অবশ্যই আনবো, তার কারণ আমি তার আগে চাইছি যে সেন্টেন্সের কনস্ট্রাকশন ওয়াইজ বা সেন্টেন্সের যে ডিফারেন্ট ক্লাসিফিকেশনস আছে সেগুলো নিয়ে আলোচনা করি যাতে সুবিধা হয়। তো এরপরে আমি সেন্টেন্স কারেকশন নিয়ে আলোচনা করব, আশা করছি আপনারা পেয়ে যাবেন। এবার আমি চলে যাচ্ছি সময় নষ্ট না করে আজকের আলোচনায় অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, অর্থাৎ সেন্টেন্সকে আমরা দ্বিতীয় যে অংশটা পাচ্ছি সেন্টেন্সকে ক্লাসিফিকেশনের মধ্যে অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। এই অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন অনুসারে আমরা সেন্টেন্সকে কিন্তু তিন ভাগে ভাগ করতে পারছি। অর্থাৎ কি কি পাচ্ছি? সিম্পল সেন্টেন্স পাচ্ছি, দুই নম্বর কি পাচ্ছি? কম্পাউন্ড সেন্টেন্স পাচ্ছি, এবং তারপরে কি পাচ্ছি? কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ আজকে আমি এই তিনটে বাক্য নিয়ে আলোচনা করব, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখে নিই এই বাক্যগুলো কিরকম ভাবে আমাদের লিখতে হয় বা এর কনস্ট্রাকশন কি আছে। আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। এখানে আমি তাহলে সেন্টেন্স অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন বা স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। তাহলে প্রথমেই যে সেন্টেন্সটি আমরা পাচ্ছি সেই সেন্টেন্সটির নাম সিম্পল সেন্টেন্স। ওকে, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, তাহলে প্রথমে আমরা দেখে নেব যে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স কথাটার বাংলা কি? সিম্পল সেন্টেন্স কথাটার বাংলা অর্থ হলো সরল বাক্য। এখন সরল বাক্য কাকে বলে? খুব সরল বা সহজ করে বললেই বোঝায় যে একটি বাক্য যখন খুব সরল বা সহজভাবে কোনো কথাকে তুলে ধরে, অর্থাৎ বাক্যের গঠনে কোনো রকম ভাবে কঠিন বা অন্যরকম গঠনের যে আমরা চেহারা বা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা এটা পাই না। কিরকম? আমরা সরল বা সিম্পল সেন্টেন্স বলতে বুঝি একটা সেন্টেন্সের যে স্বাভাবিক গঠন। একটা সেন্টেন্সের স্বাভাবিক গঠন কি? একটা সেন্টেন্সের স্বাভাবিক গঠন হলো এস প্লাস ভি প্লাস ও। অর্থাৎ একটি সরল বাক্যে বা সিম্পল সেন্টেন্সে এই এস ভি ও, অবশ্যই যে কোনো বাক্যেই এই গঠনটি আমাদের লক্ষ্য করতে হয় বা এই গঠনটি থাকে, কিন্তু সিম্পল সেন্টেন্সে কি হবে? সিম্পল সেন্টেন্সে আমরা কি পাবো? ওয়ান সাবজেক্ট পাবো
ওয়ান সাবজেক্ট পাবো অ্যান্ড কি পাবো, ওয়ান প্রিডিকেট পাবো, ওয়ান প্রিডিকেট পাবো। অর্থাৎ একটা উদ্দেশ্য, একটা বিধেয়, সাবজেক্ট এবং প্রিডিকেট। এটাকে যদি আরো একটু বিস্তারিত আলোচনা করে নিই, যে ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান প্রিডিকেট, এখানে কি থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট থাকবে প্লাস কি থাকবে, প্লাস থাকবে প্রিডিকেট বলতে আমরা এই অংশে কি কি পাচ্ছি, একটা ফিনিট ভার্ব থাকবে, ফিনিট ভার্ব থাকবে। ওকে, এরপরে কি থাকবে, ও থাকবে, এরপরে থাকবে আদার্স থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের বাক্যটির গঠন। অর্থাৎ সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে এবং আদার্স থাকবে। এই কনস্ট্রাকশনটাই হলো সিম্পল সেন্টেন্সের কনস্ট্রাকশন বা স্ট্রাকচার। এবার যদি একটুখানি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে নিই, একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝিয়ে নিই তাহলে কিরকম হয়। আমরা যদি লিখি দি বয় কিরকম লিখি, দি বয় গোস টু স্কুল এভরি ডে। ওকে, দি বয় গোস টু স্কুল এভরি ডে। এই বাক্যটিতে আমরা যদি দেখি অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন ওয়াইজ বা অনুসারে আমরা যে গঠনটা দেখলাম, আমরা কি দেখলাম এখানে, দি বয় ইজ ফিনিট ভার্ব, অর্থাৎ একটি সমভিজ্ঞ ক্রিয়া পেলাম গোজ, তাহলে এখানে এটা আমরা ভার্ব লিখলাম। এরপরে ও, এখানে কিন্তু একটুখানি লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ও নেই। অর্থাৎ আমরা সেন্টেন্স স্ট্রাকচারে আমরা দেখেছি বা আমরা যখন কোনো বাক্য লিখি সবসময় কিন্তু সেন্টেন্সে এই যে এস ভি ও এই তিনটে অংশই যে থাকবে বা থাকতে হবে এমন কোনো মানে নেই। অর্থাৎ কখনো কখনো একটা বা দুটো অংশ কিন্তু মিসিং থাকতে পারে বা থাকে। ওকে, তো এখানেও আমরা দেখলাম কিন্তু এখানে কিন্তু কোনো ও নেই, এখানে কোনো ও নেই, কিন্তু এটা বাক্য হয়েছে। অর্থাৎ দ্য বয় গোজ টু স্কুল, তাহলে এখানে এই যে গঠনটা আমরা পেলাম এই গঠনটাই হলো একটা সিম্পল সেন্টেন্স এর গঠন বা স্ট্রাকচার। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব নেক্সট। কি পাচ্ছি আমরা পাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্স। এবার আমরা পাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স এই কথাটার বাংলা কি? কম্পাউন্ড সেন্টেন্স মানে আমরা সবাই জানি যৌগিক বাক্য। তাহলে যৌগিক বাক্যের গঠন কিরকম একটু দেখে নিই। যৌগিক বাক্যের গঠন কিরকম? যৌগিক বাক্য গঠন করতে গেলে আমাদের যে অংশ হলো আমাদের গ্রামাটিক্যাল যে পার্টস, গ্রামাটিক্যাল যে টপিক বলবো না, গ্রামাটিক্যাল যে ক্যারেক্টারিস্টিক আমরা পাই এই বাক্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে এই বাক্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পাই। অর্থাৎ প্রধান যে বাক্যাংশ, এখন ক্লজের যে দুটো ভাগ আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, সেখানে আমরা যে ক্লজের যে পরিচয় পাই বা ক্লজ সম্পর্কে যে ধারণাটা আমাদের থাকে, এক্ষেত্রে আমাদের একটু কাজে লাগবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনস, অর্থাৎ যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স হলো একের বেশি বাক্য থাকবে এবং সেটা কিন্তু অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স মানে হলো বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই কথাটার অর্থ হলো যে একটা বাক্য যখন নিজের অর্থকে তুলে ধরার জন্য বা প্রকাশ করার জন্য অন্য কোনো বাক্যের সে সাহায্য নেয় না, অর্থাৎ সে অন্য কোনো বাক্যের উপর ডিপেন্ডেন্ট নয়, এই ধরনের বাক্যকে কিন্তু আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তো এই কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা কি একটা স্বাধীন বাক্য থাকবে, একের বেশি থাকবে। কিরকম? আমরা এক্ষেত্রে এবার একের বেশি বাক্য যেহেতু থাকবে, তাহলে সেই বাক্যকে গঠন করার জন্য আমাদের কিছু জিনিসের সাহায্য নিতে হবে, তার নাম হলো কনজাংশন। এই কনজাংশনকে দু রকম ভাবে আমরা ভাগ করতে পারি, কোঅর্ডিনেটিং কনজাংশনস এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনস।
তো কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে কোঅর্ডিনেটিং কনজাংশনস। কোঅর্ডিনেটিং কনজাংশনস, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি আছে সেগুলো একটু আমরা দেখে, কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি আছে আমরা যদি বেশ কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন পাচ্ছি, যদি একটুখানি আমরা লিখে একটু দেখে নিই। আমরা অ্যান্ড পাচ্ছি, আমরা বাট পাই, আমরা এছাড়া পাচ্ছি, এছাড়া অনেক আছে, আমি বেশ কতগুলো লিখছি, সবগুলো না পারলেও দেয়ারফোর আমরা লিখতে পারি, সো লিখতে পারি, আমরা লিখতে পারি ফর লিখতে পারি, আমরা লিখতে পারি হাউএভার লিখতে পারি, আমরা লিখতে পারি স্টিল লিখতে পারি, আমরা লিখতে পারি হোয়াইল লিখতে পারি, এরকম অ্যাটসেট্রা। অর্থাৎ এই শব্দগুলোকে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশনস। অর্থাৎ এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে কিন্তু আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশনস। এই কোঅর্ডিনেটিং কনজাংশনস গুলোর সাহায্যে কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব বা করি। তাহলে আমরা দেখি কিভাবে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারি। তাহলে আমরা যদি একটা সেন্টেন্সকে আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখি, কিরকম আমরা যদি লিখি কম্পাউন্ড সেন্টেন্সে, আমরা যদি বলি হি goes to school and he goes to school and কি বলবো, and reads books. ওকে, তাহলে আমরা যদি বলি যে হি গোস টু স্কুল অ্যান্ড রিডস বুকস, এক্ষেত্রে আমরা যে কোঅর্ডিনেটিং কনজাংশনটা ব্যবহার করলাম সেই কোঅর্ডিনেটিং কনজাংশনটার নাম কি, অ্যান্ড। তাহলে এরকম ভাবে আমরা যখন এই কনজাংশনস গুলো ব্যবহার করব এবং সেখানে কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সই তৈরি করব। এখন কেন কম্পাউন্ড সেন্টেন্স হলো বা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে, আমরা প্রথমেই যে কথাটা আমরা পেয়েছিলাম কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? কম্পাউন্ড সেন্টেন্স মানে হলো একের বেশি প্রধান বাক্যাংশ থাকবে, অর্থাৎ একের বেশি স্বাধীন বাক্যাংশ থাকবে। স্বাধীন বাক্যাংশ মানে যে সে অন্য কোনো বাক্যের উপরে নির্ভরশীল নয়, নিজের অর্থকে সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য। কিরকম, সাপোজ আমরা যদি দেখে নিই এখানে দুটো অংশ আছে, অর্থাৎ হি গোস টু স্কুল এই একটা অংশ, আর রিডস বুকস অর্থাৎ হি রিডস বুকস। অর্থাৎ আমরা যদি দেখি এই অংশটা যদি মুছে দিই তাহলে কিন্তু এই অংশটা কিন্তু স্বাধীনভাবেই নিজের অর্থকে তুলে ধরতে সক্ষম। আবার যদি এই অংশটা না থাকে, আবার যদি এই অংশটা থাকে, এই ক্ষেত্রেও আমরা দেখব স্বাধীনভাবে নিজের অর্থকে তুলে ধরতে এই বাক্যটি কি সক্ষম। এইভাবে একটা বাক্য যখন নিজের অর্থকে স্বাধীনভাবে নিজের অর্থকে তুলে ধরে, কারোর উপর নির্ভরশীল নয় বা কারোর সহযোগিতা বা সাহায্যের প্রয়োজন হয় না, এই ধরনের বাক্যকেই কিন্তু আমরা বলি কি বলি, আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে আমাদের যে লিঙ্কার্স গুলো প্রয়োজন হয়, এক্ষেত্রে একটা কথা বলি, লিঙ্কার্স এর ক্ষেত্রে একটা খুব মজার ব্যাপার, সেটা হলো যে লিঙ্কার্স এন্ড কনজাংশনস কিন্তু ফাংশনের দিক থেকে সেম, বাট ফাংশনের দিক থেকে সেম হলেও অনেক সময় আমরা দেখেছি যে লিঙ্কার্স মানেই কিন্তু কনজাংশন এরকম নয়। অর্থাৎ অল কনজাংশনস আর লিঙ্কার্স, বাট অল লিঙ্কার্স আর নট কনজাংশনস। খুব এই কথাটা খুব মজা, আমাদের শুনে খুব মজা লাগে। কারণ মজা লাগে এখানে যে তাহলে কি, এর উপরে যদি কোনো ভিডিও আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি এর উপরও আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে আমরা তৈরি করতে পারি এবং কার সাহায্যে আমরা তৈরি করতে পারি। এছাড়াও যদি আরো একটি বাক্য আমরা দেখি, আরো একটি এক্সাম্পল যদি আমরা দেখি, আমরা যদি এবার দেখি যে দি গার্ল is
not well, but she attends the class। অর্থাৎ এখানে আমরা দেখলাম the girl is not well but she attends the class। এখানেও আমরা দেখতে পাচ্ছি এই একটা অংশ এবং এই যে বাট এর পরে আবার এটা একটা দ্বিতীয় অংশ। তাহলে এই বাট কি, এই বাটটা কিন্তু একটা কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ বাটের বাম দিকে যে অংশটা আছে সেই অংশটা কিন্তু একটা স্বাধীন বাক্য তৈরি হয়েছে, অর্থাৎ সে কারোর উপর নির্ভরশীল নয়, অর্থাৎ দ্বিতীয় অংশ থাকুক বা না থাকুক সে নিজের অর্থকে তুলে ধরতে পারছে। আবার আমরা যদি দেখি দ্বিতীয় অংশ অর্থাৎ বাট সহ বাকি অংশ যদি বাম দিকের অংশ আমি মুছে দিই তাহলে দেখবো যে দ্বিতীয় অংশ নিজের অর্থকে তুলে ধরতে সক্ষম। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে কম্পাউন্ড সেন্টেন্স বলতে কি বোঝায় আমরা, এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কি কি জিনিসের সাহায্য লাগে। তাহলে আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর আমি চলে যাব নেক্সট কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কমপ্লেক্স সেন্টেন্স, ওকে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কি বা কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? একটি কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা বাংলায় যেটা বুঝি সেটা কি, একটা জটিল বাক্য। জটিল কথাটা শুনলেই আমাদের একটুখানি ভয় লাগে, আমরা ঘাবড়ে যাই, কিন্তু সেরকম কিছু নয়। খুব সহজভাবে আমরা যদি একটু বুঝে নিই এই টপিকটা বা বিষয়টা কি। একটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলতে বুঝি সেই বাক্যে একটা প্রধান বাক্যাংশ থাকবে, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, আর একের বেশি সাবঅর্ডিনেটিং ক্লজ বা অপ্রধান বাক্যাংশ থাকবে। এখন সাবঅর্ডিনেটিং ক্লজ কি বা প্রিন্সিপাল ক্লজ কি? একটু আগেই আমি বললাম যে এই ক্লজ সম্পর্কে এটা একটা আলাদা টপিক, কারণ এখানে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এখানে আলোচনা করার সেই সুযোগ নেই। এর উপরে আমি পরে আবার একটা ভিডিও তৈরি করব নিশ্চয়ই। তো যাই হোক, যদি খুব এই কমপ্লেক্স সেন্টেন্সটাকেই যদি খুব সরলভাবে অর্থাৎ সিম্পল ওয়েতে বুঝিনি, যে এই কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, একটা প্রধান বাক্যাংশ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ বলতে কি বুঝি, যে সেই বাক্য কারোর উপর নির্ভরশীল নয়, নিজের অর্থকে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য। আর কি থাকবে, একের বেশি, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, কি থাকবে, অপ্রধান বাক্যাংশ অর্থাৎ সাবঅর্ডিনেটিং ক্লজ। এই সাবঅর্ডিনেটিং ক্লজ কথাটা বলি বা সাবঅর্ডিনেটিং কথাটা যখন পেলাম একটু আগে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন এই কথাটা পেয়েছিলাম বা এই টার্মটা পেয়েছিলাম। তাহলে এখানে একটা যেটা টার্ম আমরা পাচ্ছি সেটা কি, সেটা কিন্তু আমরা পাচ্ছি সাবঅর্ডিনেটিং conjunctions, ওকে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনস কিন্তু আমাদের কাজে লাগবে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং কনজাংশনস আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এই সাবঅর্ডিনেটিং কনজাংশনস কি, এগুলো আমাদের একটু বুঝে নিলে একটু সুবিধা হয়। এখন সাবঅর্ডিনেটিং কনজাংশন কি বা কাকে বলে এটা নিয়ে আলোচনা করতে গেলেও ভিডিওটা বড় হয়ে যাবে, তাই এখানে সেই সুযোগ নেই। কারণ কনজাংশন নিয়ে আলোচনা অন্য একটি ভিডিওতে নিশ্চয়ই করব, তখন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমার হোম পেজে নিশ্চয়ই পেয়ে যাবে। তাহলে আমরা একটু দেখে নিই যে সাবঅর্ডিনেট কনজাংশনস কোনগুলো বা কি কি আছে, যাতে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে আমরা পাই বিকজ, আমরা পাই অ্যাজ, আমরা পাচ্ছি দো, আমরা পাচ্ছি টিল, আনটিল, আনলেস, ইফ, হোয়াইল। এই হোয়াইল ব্যাপারটা একটু বলি, আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগেও যখন আমি কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম সেখানেও কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রেও কিন্তু হোয়াইল আছে, অর্থাৎ হোয়াইল এই শব্দটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও ব্যবহার করা হয়, আবার
আমরা ব্যবহার করি কিন্তু কি সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে একটুখানি বলে দিই, কারণ না হলে হয়তো কোনো সময় হয়তো ভুলে যাবো এটা নিয়ে। হোয়াইল শব্দটা যখন কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করা হবে তখন সেই কনজাংশনটি কি, বা অর্থাৎ এই শব্দটার তখন কি মানে হবে, এই শব্দটা তখন মানে হবে কিন্তু অ্যাডভার্সিভ কনজাংশন। অর্থাৎ কনজাংশনের যে চারটে ভাগ আছে, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশনের যে চারটে ভাগ আছে, সেই চারটে ভাগের মধ্যে একটা কিন্তু আমরা পাই কি অ্যাডভার্সিভ কনজাংশন। তাহলে অ্যাডভার্সিভ কনজাংশন কি, অর্থাৎ একটা বিপরীত ভাবনা বা ধারণা আমরা বলতে পারি এই হোয়াইল শব্দ। কিন্তু এখানে কিন্তু আবার সময়ের কথা বলবে, অর্থাৎ সিম্পলি আমরা যদি বলি হোয়েন, তাহলে একই শব্দ যখন এই হোয়াইল শব্দটা কোঅর্ডিনেট কনজাংশন হবে তখন তার একরকম মানে, আবার যখন সাবঅর্ডিনেট কনজাংশন হবে তার অন্যরকম মানে। অর্থাৎ একটা সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এবং অন্যটি কি একটা বিপরীত চিন্তা বা ভাবনাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। তাহলে এইরকম ভাবে আমরা হোয়াইল শব্দটা ব্যবহার করতে পারছি। এছাড়া আরো অনেক শব্দ আছে। আর একটা কথা বলবো, এছাড়া আমরা যেটা পাচ্ছি এখানে আরো অনেক কিছু আছে, অর্থাৎ সময়ের অভাবে ভিডিওটা বড় করতে চাইছি না, আমি আর বেশি লিখছি না, কিন্তু আরো কিছু যেটা পাচ্ছি সেটা আমরা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি লিঙ্কার্স। এই লিঙ্কার্সের মধ্যে কি কি পাচ্ছি, এই লিঙ্কার্সের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন বলতে কি কি, এই রিলেটিভ প্রোনাউনে আমরা কি কি পাচ্ছি, রিলেটিভ প্রোনাউনে যদি খুব সহজভাবে বুঝে নিই, রিলেটিভ প্রোনাউনে আমরা সহজভাবে বুঝে নিই যে WH ওয়ার্ড। ওকে, WH ওয়ার্ড বলতে কি আমরা লিখতে পারি হোয়াই, আমরা লিখতে পারি হোয়ে, এই যাবতীয় WH ওয়ার্ড। ওকে, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া কি রিলেটিভ অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, অর্থাৎ শুধু প্রোনাউন না, এখানে আমরা অ্যাডভার্বও লিখতে পারি, অ্যাডভার্বস। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্বস। তাহলে আমরা আরেকটুখানি আবার একটু পরিষ্কার করে নিই যে এই সাবঅর্ডিনেট কনজাংশনস এর মধ্যে যেগুলো আছে, এছাড়া রিলেটিভ প্রোনাউন্স আছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্বস এগুলো কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন নয়। অর্থাৎ আমি একটু আগে বললাম যে অল কনজাংশনস আর লিঙ্কার্স, বাট অল লিঙ্কার্স আর নট কনজাংশন। খুব ইন্টারেস্টিং। অর্থাৎ এই টপিকটা নিয়ে যদি আপনাদের কোনো আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি নিশ্চয়ই এর উপর আলাদা করে ভিডিও তৈরি করব। তাহলে এবার এই যে বিকজ, অ্যাজ, দো, টিল, আনটিল, লেস, আনলেস, ইফ, ওয়াইল এবং লিঙ্কার্স, রিলেটিভ প্রোনাউন্স বা রিলেটিভ অ্যাডভার্বস, এগুলো দিয়ে এবার আমরা দেখব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স আমরা তৈরি করছি। আমরা কতগুলো এক্সাম্পল দেখি। এক্সাম্পল যদি আমরা লিখি, আমরা লিখলাম দি ম্যান। ওকে, the man takes rest because he is tired. আমি কঠিন কোনো শব্দ বা এক্সাম্পল দিচ্ছি না, তার কারণ সহজভাবে আমরা ব্যাপারটাকে বুঝে নিতে চাই, অর্থাৎ টপিকটা যেন আমাদের কাছে কোনো মতেই কঠিন না হয়। ঠিক আছে, তাহলে দ্য ম্যান টেকস রেস্ট বিকজ হি ইজ টায়ার্ড। দেখুন এখানে আমরা যদি একটুখানি লক্ষ্য করি, দ্য ম্যান টেকস রেস্ট এটা একটা অংশ, অর্থাৎ আমরা যদি এই অংশটাকে একটু বুঝে নিই, মনে করুন এই একটা প্রথম অংশ টেক রেস্ট। ওকে, এরপরে বিকজ হি ইজ টায়ার্ড দ্বিতীয় একটা অংশ। তাহলে এখন এই যে অংশটা দি ম্যান টেকস রেস্ট, এটা কিন্তু একটা প্রধান বাক্য। কেন প্রধান বাক্য? এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ নয়, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? কারণ এই অংশটা সে কিন্তু নিজের অর্থকে তুলে ধরার জন্য, প্রকাশ করার জন্য সে কিন্তু দ্বিতীয় অংশ বা অপর কোনো অংশের উপরে কিন্তু নির্ভরশীল নয়। সে নিজে স্বাধীন, অর্থাৎ নিজেই নিজের অর্থকে সম্পূর্ণভাবে আমাদের কাছে তুলে ধরতে সক্ষম। কিন্তু মজার ব্যাপার হলো দ্বিতীয় যে অংশটা আছে বিকজ হি ইজ টায়ার্ড, এই অংশটা কিন্তু স্বাধীন নয়, এই অংশটা কিন্তু নিজের অর্থকে তুলে ধরার জন্য সে কিন্তু সক্ষম নয়, অর্থাৎ সে অন্যের উপর নির্ভরশীল। কার উপরে নির্ভরশীল? সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রধান যে বাক্যটা আছে তার উপর নির্ভরশীল। অর্থাৎ এই অংশটা কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বলতে পারি, এই অংশটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ।
এছাড়া আমরা যেটা প্রথমে লিখেছি ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেটিং ক্লজ, এটাকে আমরা লিখতে পারি অর সাবঅর্ডিনেটিং ক্লজ। ওকে, তাহলে সাবঅর্ডিনেটিং ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ এই কারণে হয়েছে যে এই বাক্যটা নিজের অর্থকে তুলে ধরতে পারে না, সে অন্য কোনো একটা অংশের উপর নির্ভরশীল। কোন অংশের উপরে? সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। তাহলে এখানে যে আমরা লিঙ্কার বলবো বা কনজাংশন বলবো, সেই কনজাংশনটা কি ব্যবহার করেছি? সেই কনজাংশনটা কিন্তু আমরা ব্যবহার করেছি বিকজ। তাহলে এইরকম ভাবে যদি আমরা আরো কিছু বাক্য লিখি, আমরা কিন্তু সহজেই লিখতে পারি। কিরকম? আমি যদি দ্বিতীয় একটা বাক্য লিখি, ধরুন দো, আমি যদি আরেকটা বাক্য লিখি যে দো হি ইজ পোর, ঠিক আছে, দো হি ইজ পোর, কমা দিয়ে আমরা লিখতে পারি হি ইজ কি? হি ইজ জেনারাস। তাহলে এখানে দো হি ইজ পোর, হি ইজ জেনারাস। এছাড়া আরো এই ধরনের অনেক বাক্য লিখতে পারি যে দো দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এরকম যাই লিখি না কেন, আমরা এই যখন দো শব্দটা ব্যবহার করছি, এই দো শব্দটা এটা কিন্তু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনস, অর্থাৎ আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনস কিন্তু আমরা এটা পাচ্ছি। তাই এই অংশটা কি হচ্ছে? এইখান থেকে যদি এই অংশটাকে আমি সর্টিং করে নিই, তাহলে এই অংশটা কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ হয়েছে, অর্থাৎ এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, এ কিন্তু প্রিন্সিপাল ক্লজ নয়। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? যে স্বাধীন, এই অংশটা কিন্তু একটা কি? প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এই অংশটাকে যখন আমি লিখছি, সে কিন্তু নিজের অর্থ হি ইজ জেনারাস, কাউকে যদি বলি বা আমি এটাকে আলাদা করে সর্টিং করে আমি লিখি বাম অংশটাকে মুছে দিয়ে হি ইজ জেনারাস, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এই বাক্যটিতে অর্থ আমরা ভালোভাবে পরিষ্কারভাবে তুলে ধরতে পারছি। কিন্তু এখানে যদি বলি দো হি ইজ পোর, যদিও সে গরিব, কাউকে যদি এই কথাটা বলি, আমার মনে হয় সে কথাটা কি একটা অপ্রাসঙ্গিক বা অর্থটা একটা মিনিংলেস হয়ে যায়। দো হি ইজ পোর, অনেক কিছু খামতি থাকে, কিছু ঘাটতি থাকে, যে দো হি ইজ পোর, যদিও সে গরিব, তারপরে কি আছে? অর্থাৎ আমাদের আস্কিংটা অর্থাৎ কোয়ারিজটা বেড়ে যায়। ওকে, তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই অংশটা কিন্তু ডিপেন্ডেন্ট এই অংশের উপরে। এখন প্রশ্ন হলো যে আপনারা তো দেখেছেন কখনো কখনো প্রিন্সিপাল ক্লজ প্রথমে থাকে, কখনো কখনো প্রিন্সিপাল ক্লজ পরে থাকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আগে থাকবে না পরে থাকবে, এটা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই বা একটাই নিয়ম নেই যে এই ক্লজটাই আগে থাকতে হবে বা এই ধরনের বাক্যটাই আগে থাকতে হবে। অর্থাৎ আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, কিন্তু আমাদের যেটা করণীয় কি? আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব, তখন আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আমাদের একটুখানি জেনে রাখতে হবে এবং সাবঅর্ডিনেট কনজাংশনসগুলির অর্থ কি আছে, কারণ অর্থ না জানা থাকলে তো বাক্য লিখতেই পারবো না, অর্থাৎ মিনিংফুলি, তাহলে তো সেটা বাক্য হবে না। কারণ বাক্যের নিয়মে কি আছে যে পাশাপাশি শব্দগুলো যদি বসিয়ে দিই তাহলে কিন্তু বাক্য হয় না, অর্থাৎ বাক্য হতে গেলে সেই শব্দগুলো বসিয়ে একটা মিনিংফুল ইউনিট তৈরি করতে হবে, একটা মিনিংফুল স্ট্রাকচার আনতে হবে, তাহলে কিন্তু হবে। তাই আমাদের এটাও মাথায় রাখতে হবে যে শব্দগুলোর অর্থ জেনে রাখা দরকার, তাহলে কিন্তু আমরা একটা মিনিংফুল সেন্টেন্স আমরা লিখতে পারবো বা তৈরি করতে পারবো। তাহলে আমরা আজকে সেন্টেন্সের যে ব্রড ওয়ে ক্লাসিফিকেশন ছিল, অর্থাৎ অ্যাকর্ডিং টু মোড অফ এক্সপ্রেশনস এবং অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন বা স্ট্রাকচার, সে সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হলো। কিন্তু এই অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন আমাদের এই পার্টে যখন আমরা সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, তখন আমরা বেশ কিছু টার্ম অর্থাৎ গ্রামাটিক্যাল টার্মোলজি বলুন বা গ্রামাটিক্যাল টার্ম বলুন, সেগুলো আমরা পেলাম, সাবঅর্ডিনেট কনজাংশন পেলাম, আমরা কোঅর্ডিনেট কনজাংশন পেলাম, আমরা লিঙ্কার্স কনসেপ্টটা পেলাম, আমরা রিলেটিভ প্রনাউন এন্ড রিলেটিভ অ্যাডভার্বসটা পেলাম। এই যে যাবতীয় যে ডিফারেন্ট টার্মস বা ডিফারেন্ট নেমসগুলো আমরা পেলাম, সেই নামগুলো কিন্তু আমাদের এর পরে জানার প্রয়োজন আছে, অর্থাৎ এগুলো কি। তাহলে এগুলোর জন্য আলাদা ভিডিও আমি নিশ্চয়ই তৈরি করব। আপনাদের যদি এই ভিডিওটি বা এই আলোচনা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর একটা কথাই বলবো যে আপনারা নতুন বা নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
তাহলে ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলি যে আপনাদের প্রিপারেশান ভালো হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।